আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদা ঐশী। সুন্দর জীবনের জন্য জনগণের সব ধরনের অধিকার নিশ্চিত করতে চীনের সাংহাইকে সাজানো হয়েছে একটু ভিন্নভাবে। শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ কমিউনিটি গড়ে তোলা দেশটির সরকারের বিশেষ পদক্ষেপেরই অংশ। একটি জনকেন্দ্রিক শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সাংহাই প্রশাসন। তাদের লক্ষ্য সব জাতিগোষ্ঠী, বয়স ও শ্রেণীপেশার মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা। বর্তমানে ইয়াংপু জেলার নিউ চিয়াংওয়ান সিটি পার্ক এলাকা নিরাপদ জীবনযাপনের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আকর্ষণীয়। অথচ গত কয়েক বছর আগেও এখানকার পরিবেশ এবং অনুমোদিত ওয়াটার স্পোর্টস কার্যক্রম জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ ছিল। শহরটিকে গড়তে জনগণের প্রতিক্রিয়া নেওয়া হয়। এটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হয় যেখানে গ্রহণ করা হয়েছে নাগরিকদের উন্মুক্ত মতামত ও পরামর্শ। এই চ্যালেঞ্জগুলো চৌকসভাবে পরিচালনা করা হয় বলে জানান এই স্থানীয় কর্মকর্তা। আমরা প্রথমে ওয়াটার স্পোর্টস কার্যক্রমের জন্য প্রবিধান চালু করেছি। পরবর্তীতে আমরা আরও ক্রীড়া সুবিধা যুক্ত করব এবং ব্যবস্থাপনা উন্নত করব। 2020 সালে এই পরিষেবা কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় 3.5 লাখ মানুষের কাছ থেকে পরামর্শ পেয়েছে প্ল্যাটফর্মটি। সংস্কার প্রকল্পকে ভিত্তি ধরে জনকেন্দ্রিক শহর নির্মাণের লক্ষ্য স্থির করে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে ইয়াংপু জেলার 1952 সালে নির্মিত একটি বাড়ি সংস্কার করা হয়। আগে 5টি পরিবার একটি রান্নাঘর এবং একটি বাথরুম ভাগ করে ব্যবহার করত। তাদের ঘরগুলো ছিল জরাজীর্ণ। আমরা যখন স্থানান্তরের পরে ফিরে আসি তখন আমরা দেখে অবাক হই যে আমাদের বাড়িটি এখনও সেখানে আছে। আমরা আগে যা চেয়েছিলাম তা আমাদের দিয়েছে এবং আরও সুবিধা যোগ করেছে। বর্তমানে শহরটি 170টিরও বেশি শিশু বান্ধব স্থান স্থাপন করেছে। ইয়াংপু জেলার শিশু গ্রন্থাগারে তরুণ পাঠকরা সাপ্তাহিক পাঠ কার্যক্রম চালিয়ে থাকে। বয়স্কদের জন্য সাংহাইয়ের 149টি প্রবীণ পরিচর্যা প্রতিষ্ঠান ট্রায়াল স্টে পরিষেবা চালু করেছে। বয়স্কদের স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে এই পরিষেবাগুলোতে বিনামূল্যে 3 থেকে 7 দিন থাকার সুযোগ পান তারা। চীনের মানবাধিকার পরিস্থিতি কেমন, এটি তুলে ধরতেই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ। এতে 2023 সালে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের মতো দিকগুলোর বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অগ্রগতি প্রকাশ করা হয়েছে। মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হল মানবাধিকার। এটি প্রতিটি মানুষের এমন এক ধরনের অধিকার যা জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এক এক দেশে এক এক রকম এই মানবাধিকার পরিস্থিতি। কোনো দেশ সফলভাবে এটি কায়েম করতে পারলেও অনেক দেশেই মানবাধিকার শুধু একটি প্রয়োগহীন লিখিত দলিল। সম্প্রতি চীনের সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ এক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে চীনের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটি উঠে এসেছে। চীনের মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের 2024 সালের সংস্করণটি আগের বছরের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের মতো দিকগুলির বিশ্লেষণ সহ
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার উন্নয়নের অগ্রগতির বিষয়ে একটি বিস্তারিত ধারণা দেয়, যা নাগরিক এবং রাজনৈতিক অধিকার, নির্দিষ্ট গোষ্ঠীর সুরক্ষা এবং মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার বহিঃপ্রকাশ তুলে ধরে। প্রতিবেদনে মানবাধিকার রক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রভাবের উপরও আলোকপাত করা হয়। এছাড়া এতে প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে এবং নতুন যুগে মানবাধিকার গবেষণা ও একাডেমিক ব্যবস্থার অগ্রগতিও বিশ্লেষণ করেছেন পর্যবেক্ষকরা। দ্য চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ প্রতিষ্ঠিত হয় 1993 সালে। এটি 2011 সাল থেকে প্রতি বছর চীনের মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। চীনের জাতীয় পশু পান্ডা। সাদা ও কালো রঙের মিশেলে ভালুক সদৃশ্য এই প্রাণীটি দেখা যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আদরে এই প্রাণীটির খাদ্য তালিকায় রয়েছে বাঁশ গাছ। চীনের চিড়িয়াখানায় পান্ডারা এক সেলিব্রিটি জীবনযাপন করে। এই প্রাণীগুলো রয়েছে আলাদা মেজাজ। খাবার দিতে দেরি হলে কিংবা কোনো ভুল হলে রাগ করতেও দেখা যায় তাদের। দক্ষিণ পশ্চিম চীনের সংচিং চিড়িয়াখানা যেন পান্ডাদের জন্য এক অভয়ারণ্য। এখানে নিবেদিত তত্ত্বাবধায়করা গভীর মমতায় লালন করে প্রাণীগুলোকে। পান্ডাদের জন্য এখানে আছে একটি আদর্শ পরিবেশ। শিশু থেকে শুরু করে চিড়িয়াখানাটির বয়স্ক বাসিন্দা পর্যন্ত প্রতিটি পান্ডা উপভোগ করে এক স্বাচ্ছন্দ্য ও যত্নের জীবন। দর্শনার্থীদের কাছেও ব্যাপক জনপ্রিয় তারা। প্রতিদিন এখানে ভিড় করা হাজারো দর্শকদের কাছে পান্ডারাই যেন সেলিব্রিটি। এই চিড়িয়াখানার পান্ডাগুলির মধ্যে চি সানমেই, মাং সানসান, ইউআই ও ইউখয়ের রয়েছে আলাদা ভক্তকুল। দর্শনার্থীদের প্রায়ই তাদের ঘেরের চারপাশে জড়ো হতে দেখা যায়। তাদের কৌতুকপূর্ণ আচরণ এবং মৃদু দুষ্টুমিতে মুগ্ধ হয় ভক্তরা। পান্ডা বাড়ির প্রধান চাং নাইছং। পান্ডাদের রক্ষণাবেক্ষণে তার রয়েছে 32 বছরের অভিজ্ঞতা। তিনি শুধুমাত্র প্রতিটি পান্ডার স্বাস্থ্য রক্ষাই করেন না, বরং দৈনন্দিন ক্রিয়াকলাপও তত্ত্বাবধান করেন। জীবনের বেশিরভাগ সময় পান্ডাদের জন্য উৎসর্গ করেছেন তিনি। দেখতে যতই আদুরে লাগুক না কেন, দৈত্যাকার পান্ডাগুলি খানিকটা বিপজ্জনকও বটে। খুব দাম্ভিক এবং খুঁতখুঁতে প্রাণী এরা। অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায় তাদের। পান্ডাগুলোর মধ্যে সিনশিংয়ের মেজাজ সবচেয়ে উত্তপ্ত ছিল। যখন আমি দায়িত্ব নিলাম, শুরুতে ভয় পেয়েছিলাম আমি যদি তাকে ধীরে ধীরে খাওয়াই তাহলে সে ফিডিং বাটিটি ছুঁড়ে ফেলে দেবে। নিজেদের মধ্যে বেশ কয়েকবার মারামারিতেও জড়ায় পান্ডাগুলো, বিশেষ করে গরম মেজাজের পান্ডা সিনশিং। সবচেয়ে বেশি আহত হয়েছিল গরম মেজাজের সিনশিং। আমি 4টি বাঁশের ডালপালা কেটে কাপড় জুড়ে দিয়ে তার জন্য একটি আবরণ তৈরি করেছিলাম। আমি চিন্তিত ছিলাম যে বৃষ্টিতে তার ক্ষতগুলিতে ছড়িয়ে পড়তে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে, যা চিকিৎসাকে জটিল করে তুলতে পারে। এই ঘটনার পর থেকে পান্ডাগুলোর জন্য মায়া বেড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। 2020 সালে 38 বছর বয়সে চিড়িয়াখানাটির সবচেয়ে বয়স্ক পান্ডা হিসেবে মৃত্যু হয় সিনশিংয়ের। 5G পরিষেবাকে এগিয়ে নিতে সম্প্রতি একটি পাইলট প্রোগ্রাম শুরু করেছে চীন। 10টি শহরে সমন্বিত ইন্টারনেটে বিস্তৃত থাকবে এই প্রকল্প। 5G খাতে উচ্চমানের উন্নয়ন এবং বড় আকারের প্রকল্পগুলোকে ত্বরান্বিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। 5G নিয়ে নাছোড়বান্দা চীন। দেশটি এই পরিষেবায় অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকলেও যেন বিশ্রাম নিতে চায় না বেইজিং প্রশাসন। এই ধারাবাহিকতায় সম্প্রতি আরও একটি পাইলট প্রকল্প শুরু করেছে চীন। ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট পরিষেবায় সমন্বিত সাফল্যকে এগিয়ে নিতে 10টি শহরে বিস্তৃত থাকবে এই কর্মসূচি। প্রযুক্তির উচ্চ মানের উন্নয়ন এবং বড় আকারের পরিবর্তন আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। চীনের 5G শিল্প ইন্টারনেট কনফারেন্সের এ বছরের আসর বসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে। সেখানেই দেয়া হয় এ ঘোষণা। এই সম্মেলনে নানচিং, উহান, সিংতাও, সুচৌ, কুয়াংচৌ এর পাশাপাশি আরও 5টি শহরকে প্রথম 5G শিল্প ইন্টারনেট পাইলট শহর হিসেবে নির্বাচিত করা হয়। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে এই শহরগুলিকে আঞ্চলিক এবং জাতীয়
উভয় স্তরে স্পিড সেটিং প্রবাহ সহ পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ এবং উদ্ভাবনী ইকোসিস্টেম দ্বারা চালিত এই শিল্প ক্লাস্টারগুলি বিকাশের দিকে মনোনিবেশ করবে বলে আশা দপ্তরটির। সম্মেলনটিতে নিজেদের অগ্রগতি তুলে ধরে 3টি পাইলট শহর উহান, সুচৌ এবং কুয়াংচৌ স্বয়ংক্রিয় নেটওয়ার্ক যানবাহন থেকে স্মার্ট কারখানা পর্যন্ত নানা খাতে তাদের উন্নয়ন নিয়ে প্রদর্শনীর আয়োজন করে। ইন্টারনেট শুধু শিল্পক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, কারণ ডিজিটাল টুইনস এবং স্মার্ট মস্তিষ্কের মতো প্রযুক্তিগুলিও এই খাতের সফলতার উদাহরণ। চীন জুড়ে 15,000-এর বেশি প্রকল্প থাকায় ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট 5G'র উদ্ভাবনের জন্য সবচেয়ে সক্রিয় ক্ষেত্র হয়ে উঠেছে শহরগুলো। বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎ চালিত রোবট থিয়াংকংয়ের জন্য ওপেন সোর্স চালু করল চীন। মানুষের মতো দেখতে এই রোবটটি বুদ্ধিমান রোবটের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এছাড়া দৈনন্দিন জীবনে রোবটটির ব্যবহার আরও বাড়বে বলে আশা করেন তারা। চীনের তৈরি এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক ইনোভেশন সেন্টার তাদের রোবট থিয়াংকংয়ের জন্য ওপেন সোর্স উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা এই হিউম্যানয়েড রোবটটির ভেতর নিজেদের চাহিদা অনুযায়ী প্রোগ্রাম তৈরি করতে পারবেন। এতে দৈনন্দিন জীবনে রোবটটির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। থিয়াংকংয়ের এখন গড় গতি ঘন্টায় 10 কিলোমিটার। এটি সর্বোচ্চ 12 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এছাড়া রোবটটি ঢালু জায়গা, সিঁড়ি, ঘাস, নুড়ি পাথর রাস্তায় স্বাচ্ছন্দ্যে নেভিগেট করতে পারে। রোবটটির পুরো কাঠামো জুড়ে ইন্টেলিজেন্স সেরিবেলাম এবং মাল্টিফাংশনাল ইন্টেলিজেন্স বডি প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও চলছে গবেষণা। থিয়াংকংয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেন্টারটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে রোবটের দ্বিতীয় ধাপের উন্নয়নের সহযোগিতা করবে। এর লক্ষ্য হবে একটি প্রভাবশালী এবং আরও বুদ্ধিমান হিউম্যানয়েড রোবটের ওপেন সোর্স কমিউনিটি তৈরি করা। ফলে মানবাকৃতির রোবটে আসবে এক যুগান্তকারী পরিবর্তন, আর এর গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাবে শিল্প কারখানা এবং মানুষের জীবনযাত্রায়। উড়ন্ত গাড়ির স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। কুয়াংচৌতে এরই মধ্যে চালু হয়েছে একটি উড়ন্ত গাড়ি তৈরির কারখানা। কদিন পর বাজারেও কেনা যাবে তাদের প্রতিষ্ঠানটির তৈরি উড়ন্ত গাড়ি। এমন গাড়ি যেটি চলবে ভূমিতে আবার আকাশেও। সায়েন্স ফিকশন মুভিতে দেখা এই দৃশ্য সত্যি হবার পথে। উড়ন্ত গাড়ির কারখানা চালু হয়েছে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে। চীনের নামকরা বৈদ্যুতিক যান নির্মাতা এক্সপেং কোম্পানিরই আরেকটি কারখানা চালু হলো এক্সপেং অ্যারোট নামে। সেখানেই তৈরি হবে নতুন মডেলের উড়ন্ত গাড়ি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উড়ন্ত এই গাড়ির মধ্যে থাকবে 2টি মডিউল, গ্রাউন্ড ও এয়ার মডিউল। চাকা লাগানো অবস্থায় গ্রাউন্ড মডিউল চলবে রাস্তায়, আবার এয়ার মডিউল এটাকে উড়িয়ে নেবে আকাশে। এক্সপেং এর নতুন কারখানাটি হবে 1,80,000 বর্গমিটার এলাকা জুড়ে। কোম্পানিটি জানিয়েছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নামের উড়ন্ত গাড়ির জন্য শুধু এয়ার মডিউল তৈরি হবে এখানে। বছরে 10,000 ইউনিট মডিউল উৎপাদনের কথা মাথায় রেখে চলছে কারখানাটির নির্মাণ কাজ। কাজ শেষ হওয়ার পর এই কারখানায় বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে। প্রথমত, এই মডিউলের খরচটা নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয়ত, এর দক্ষতা বাড়ানো যাবে এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থাৎ আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারব। গত সেপ্টেম্বরেই পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এই বছরের শেষ নাগাদ প্রাক বিক্রয় শুরুর কথা রয়েছে। এক্সপেং অ্যারোটের মূল্য প্রায় 20 লাখ ইউয়ান বা
$2,80,520 নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের বাইরেও এক্সপেংয়ের এ ধরনের মডুলার উড়ন্ত গাড়ি ব্যবহৃত হতে পারে জরুরি উদ্ধার কাজ বা দর্শনীয় স্থানে ভ্রমণের কাজে। আগে বিমান চালনা শিখতে অনেক সময় লাগত। আমাদের এই উড়ন্ত গাড়ি চালনা মাত্র 5 মিনিটেই শেখা যাবে। 3 দিনেই যে কেউ এতে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে। একটি স্টিক দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। নিজে পরিচালনা করতে না জানলেও গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারবে। স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয় কুয়াংচৌ। এখানকার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, কুয়াংচৌতে উড়ন্ত যান সংশ্লিষ্ট বিষয়ক 50টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে, যারা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন অল্প উচ্চতার আকাশ অর্থনীতির বিকাশে উন্নয়ন ও গবেষণার কাজ। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময় চ্যানেল 24-এ।